রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিকশা ধরল। শীতের রোদ তবুও খাড়া দুপুরে তাপ করা। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। ১০-১৫ লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার, তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরে ঝাঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই হয়। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনাবেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত, সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলল। একটানে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, বুক, হাত দেখা হলো। না, মেয়ে ফর্সাই আছে। অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকল। কিন্তু যখন সালোয়ার উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে, অন্তুর সীমিত ধৈর্যের বাঁধ খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রর মা হতবম্ব হলেন। অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে যাওয়া কি অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙলা মাংসবেশী হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তুর মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রর ফুপু মুখ কেমন করলেন। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না, নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে এসেছি তো দেখব না আমরা? জি, নিশ্চয়ই দেখবেন। দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন, ফর্সা নাকি কালো। রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসল। দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা। মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল নাকি নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনেরই। ছেলের ফুপু মুখ খুললেন।
তো কিভাবে মেয়ে দেখে? তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটা মারলেন মহিলা। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন। ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন। পাশে ঘটক মহিলা বসা। তিনি বললেন, এ কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরা দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বইলা কথা। অন্তুর কাছে এক কথার জবাব আছে, দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপার তো আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে দেখে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল্য শব্দের অস্তিত্ব নেই, শুধু একটা জড় সামগ্রী, যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল অন্তু। বাড়ির বউ হব, কে বলেছে? আমি বলেছি? আমি এখনো অন্যের মেয়ে, আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদের আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রে দুঃখিত চাচি, আব্বু আমাকে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রের মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই, কিন্তু এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজে রটা কথা নেহায়েত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার বাবা মা প্রিন্সেসের মতো মানুষ করেছে। নষ্টা মেয়ে, ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অসভ্য, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেওয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর ভাগে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে? তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা? রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারব, বেয়াদব মেয়ে। দিন দিন বেহালাজ হয়ে যাইতেছো তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রের সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়ার কোনো হক নেই আমার। পাড়ার লোকে একের পর এক কথা বলতে বলতে ছাড়ছে না প্রতিদিন। সে সবই তো শুনছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দা মেয়েলোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সব সময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়ব আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে, তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগাইলেই তো মিটে যেত সব। এই নিয়ে কতগুলোর সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো কয়েতে। ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোক কানাঘুষা শুরু করেছে। এই যে সব আচরণ করিস, লোকের কানে যায় না। তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি। টেবিলের উপর বই খাতা ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু,
তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আন্না এক মুঠো ভাত দিয়ে তোমায় সান্ত্বনা দিতে আসবে, কিন্তু যখনই তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক যোগাবে। তাহলে যেই মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দেবে তুমি? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই অন্তু। সমাজে কথা হয়, বোবার কোনো বিপদ থাকে না, চুপ থাকলে না যাত্রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু, চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন, এখন বিয়ে যদি নাও করিস, পরে করবি তো। তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে আশেপাশে, কি বলবে লোকে? মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ, তুই বুঝিস না? এইসব বিপদ আনে খালি। এইসব কি পড়ালেখা থেকে আসে? আমি কি এতদূর তোরে পড়ালেখা করায়া ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহেজা বিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখবন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে নাকি আম্মু? তরকারি চুলায় বসাতে বসাতে রাবেয়া বললেন, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিয়েছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসল। কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, সেই গ্রেফতার বাসে আগুন, হরতাল। ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনেই মুচকি হাসলেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেখা ছাই ঢুকবো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বা, দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন, সৌম্য পৌরা চেহারার যে জ্যোতি ফুটে ওঠে, আর ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি, অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সেই 10টায়, আমি 8:30টার ট্রেন ধরব। এখনই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে যাবি। অন্তু ঠোঁটে ঠোঁট গুছল। দরকার নেই রিক্সার। শোনো, তুমি গোসল করে যাবে, রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলেছে? আম্মা কি আর রাজি হবে তাতে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তুর কপাল ছুলেন। কিছু লেগেছিল, তার সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে, আব্বু। পিছু মুড়লেন তিনি।
অসহায় দেখায় অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো। কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে। কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে। হুম। সামনে ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া। তার তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু, অথচ পাগলি বোঝে না চিরকাল এই আব্বুটা সাথে থাকবে না। সামনের পথটাকে একাই পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিকশা থামল। কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদের। দেশটা ভালো চলছে, রোজ খুন গুম কারাবরণ অবিরাম। থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটাকে নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে। সে তার মন মতোই দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না। করলে কারাগার নেহায়েত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশ। ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূরে নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ। শহীদ মিনার চত্বরের আশপাশটা বেশ ভালো লাগে অন্তুর। জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকলো কেউ। অন্তু পিছু ফিরে দেখল 6 জন যুবক। তারা সিনিয়র হবে নিশ্চিত। সামনে যে দাঁড়িয়ে তাকে চেনা চেনা লাগলো। আগে দেখা মুখ, তবে মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল, নাও, একটা টান দাও। অন্তুর নিঃসংকোচ হাতে নিল সিগারেটটা। তার একটা দোষ আছে, সে ভেতর আর বাহির আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো। তার সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধ খাওয়া সিগারেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল, টান না হয় দেব একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেঁথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমাকে টান দিতে বলেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছুই নাই সিস্টার। আর জরুরি তো মোটেই না যে সব কিছুতে ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো। ব্যানসন অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি টান দিতে বললেই দিতে হবে, তা কেন? এটা 80% মুসলিমের দেশ, বাংলাদেশ। সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না। সিগারেটে অভ্যস্ত নই আমি। সে কপালটা সামান্য জড়িয়ে হাসল। হাসার সময় তার গা দুলে ওঠে। ভঙ্গিমাতে বড়ই বেপরোয়া পানা। সে বলল, তবুও এক টান মারো দয়ালের নামে। অন্তু 2-1 বার আশপাশে তাকালো বোকার মতন। কেউ আসার নেই বোধহয়। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি। কিন্তু তারা এসে অন্তুর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে, সেটা বিপদ। হিজাবের আড়ালে অন্তুর শরীরটা 2-1 বার ঝাঁকুনি খেল। তবুও পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির ক্যাট করে বলে উঠল, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবে। ঠিক বলিনি ভাই? পেছনের ছেলেরা হাসল। সে বলল, আলবৎ সহি কথা কইছিস। সকলে দেখছে ওদের। অন্তু মাথা নাড়ালো। সাংঘাতিক ব্যাপার দেখছি। তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তুর মুখের উপর ঝুঁকে এলো। তুমি তা জানাবা ডিয়ার? অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে। অন্তুর নিজ গরিমায় বলে ওঠে, জানাতেই পারি। শিক্ষার বয়স হয় না। বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি। সে সাবধান করল, হুঁশিয়ারি করছো? সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ? মারা পড়বে মেয়ে। কবে ভর্তি হয়েছ?
কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হচ্ছে। কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর। বড় ইচ্ছে করছে নেকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, বেয়াদব মেয়েটা। অন্তু হাসল। কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎসাহসটুকু থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সেই সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। সে কিঞ্চিত ভ্রু জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে। নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না। মেয়েটার নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারেস করা, হুমকি দেওয়া, হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা। অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম, সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রকে আদব শেখাবে, শিষ্টাচার শেখাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা ধরিয়ে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। আপনারা মূলত রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো ধরতে যায় অন্তুকে। সে বাদ সাধল। উহু, বয়েস, কুল ডাউন। মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা। তার সাথে খেলাটাও হবে একদম আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রনোক হয়ে গেছি আমি। ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। ছে। আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল মেয়ে। পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেইটা খেয়াল করল না। নট ফেয়ার, নোপ, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমান থেকে চোখ নামিয়ে ঘাড় নাড়ল দুই দিকে। চ্যাহ, উফ, কি তেজ! আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুলল। সেটা কবিরকে দেখিয়ে বলল, এটা রেখে দে যত্ন করে। পাখি শিকার করার পর একবার করে এটা দেখব। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে, চেনে রে আমাকে। দাঁতের সামনের পাটি ঘষল মৃদু। ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে সামনে তাকিয়ে দেখল। আবার আকাশের পানে তাকালো। সামনে ইলেকশন। নিজেকে বাঁচিয়ে চলছি, তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গতামাশা দেখায় চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বল? ইলেকশন তো শেষ হবে, তাই না? এরপর কি হবে তা ভাবছে না কেন এরা? উন্মাদের মতো হাসল সে। ভার্সিটি চত্বরে লোকজন কম এখন। ক্লাসের ফুল টাইম চলছে। লোক থাকলেও তার যায় আসার কথা না। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণে ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। পরদিন ক্লাস শেষে ভীষণ ক্লান্ত অন্তু। ডিপার্টমেন্টের প্রফেসর ডেকেছেন। ডাকার কারণ স্পষ্ট নয়। অন্তুকে পিয়ন থামালো দরজার সামনে। দাঁড়ান আপনি, স্যার বিজি আছে, মিটিং চলতেছে ভিতরে। ভেতর থেকে প্রফেসর ইউসুফ সিরাজির কণ্ঠস্বর শোনা গেল। ভেতরে আসতে দাও ওকে। অন্তুর একটু সন্দেহ হলো, কোনো গুরুতর বিষয় নয় তো। ভেতরে প্রবেশ করে সালাম জানালো। ইউসুফ সিরাজি মাথা নাড়লেন। এসো। আরও কয়েকজন বড় বড় শিক্ষক রয়েছেন কক্ষে এবং টেবিলের সামনে ডান পাশে চেয়ারে বসে আছে এক লম্বা মতো পুরুষ। পরনে পাঞ্জাবি, মুখে চাপদাড়ি। এলাকায় এক নামে বড় ভাই, যার মুখভঙ্গি একদম স্বাভাবিক। নিচের দিকে তাকিয়ে আছে শীতল দৃষ্টি মেলে। একে অন্তু চেনে। ভার্সিটির ছাত্র সংসদের মেজর মেম্বার হামজা পাটোয়ারি। ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন, গতকাল কি হয়েছিল? অন্তু ইতস্তত না করে বলল, আমাকে র‍্যাগ দেওয়া হয়েছিল স্যার। সে তো আর নতুন কিছু নয়।
তুমি কি করেছো? কড়া শোনালো প্রফেসরের কণ্ঠস্বর। অন্তু দমল না, বলল, আমাকে সিগারেটে টান মারতে। আহ! ব্যাপারটা যেন শুনতে আগ্রহী নন স্যার, বিরক্ত হলেন। তুমি কি করেছো সেটা বলো। অন্তু স্যারের সম্মানে বিনয়ের সঙ্গে তবে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার, আর তাতে অভ্যস্ত নই আমি, তাই সিগারেটটা নিয়ে ফেলে পা দিয়ে নষ্ট করে দিয়েছি। মুখভঙ্গি শক্ত হলো প্রফেসরের, চোখ পাকালেন তিনি, চাপা স্বরে ধমকে উঠলেন, এই শিখেছ? কার সঙ্গেই আচরণ করেছে কোনো জ্ঞান আছে সেই বিষয়ে? অভদ্র মেয়ে, সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে? ভার্সিটিতে আসো বেয়াদবি শিখতে, আদবের বালাই নেই? তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে? নাম কি তোমার? অন্তু অবাক হলো, উল্টো তাকে ব্লেম করা হচ্ছে। অবশ্য চমকানোর কিছুই নেই। দুনিয়ার সংবিধানের নাম যেখানে অরাজকতা ও সুশাসনহীনতা, সেখানে এটা নেহায়েত স্বাভাবিক ব্যাপার। নাম বলল সে, মাহেজাবিন আরমিন অন্তু। বাবার নাম? একটু ভয় হলো অন্তুর। এসব আব্বুর কানে গেলে, আব্বু সম্মানী মানুষ, তামাশা নিতে পারবেন না। জবাব দিল আমজাদ আলী প্রামাণিক। স্কুল মাস্টার আমজাদ নাকি? জি। এখনো মাস্টারি করে? জি না, রিটায়ার করেছেন বছর খানেকের মতো। ইউসুফ সিরাজি হামজাকে জিজ্ঞেস করলেন, হামজা, তুমি কিছু বলবে? হামজার মুখভঙ্গি দুর্বোধ্য, বোঝার চেষ্টা করল অন্তু, অথচ বিশেষ অভিব্যক্তি নেই মুখে। অন্তুর দিকে তাকালো না একবার, মৃদু একবার ঘাড় নেড়ে দাম্ভিকতার সাথে ডান হাতের তর্জনী আঙুল তুলে ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে। জলদ গম্ভীর প্রতিক্রিয়া তার, যেন নেহায়েত অনিচ্ছুক সে অন্তুর সাথে কোনো প্রকার কথা বলতে। কক্ষ থেকে বেরিয়ে অন্তু থমকালো। সে কি কোনো অনিশ্চিত ঝামেলায় জড়িয়ে যাচ্ছে? একটা অজানা বিষণ্ণতা টের পেল সে ভেতরে, যা যুক্তিহীন বলেও মনে হচ্ছে। আবার কিছু একটা খোঁচাচ্ছে ভেতরটায় খুব। হামজা পাটোয়ারি কেন বসেছিল ওখানে? আজ প্রথমবার অন্তু হামজাকে এত কাছ থেকে দেখল। আগে দেখেছে বিভিন্ন পোস্টার এবং প্রোগ্রামের ব্যানারে, নয়তো ভার্সিটি প্রোগ্রামে বক্তব্য দেওয়া বা নেতৃত্ব প্রদানের সময়। শহীদ মিনার চত্বর পেরিয়ে যাবার সময় মেয়েলি ডাক কানে এলো। মেয়েটা পরিচিত, নাম তানিয়া, ওর 2 ইয়ার সিনিয়র। এগিয়ে গিয়ে বলল, জি আপু। গতদিন আবার কি হয়েছিল ভার্সিটিতে? অন্তু বসল সিঁড়ির উপর। গতদিন আবার কেন? এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে? তানিয়া জিজ্ঞেস করল। কোন ইয়ারে যেন তুমি? 2nd ইয়ার। ও আচ্ছা, ছুটিতে ছিল তোমরা। ভার্সিটিতে হওয়ার কি আর কোনো কমতি আছে? একের পর এক হয়। তোমার কি হয়েছে গতদিন জয় আমিরের সঙ্গে? অন্তু কপাল জড়ালো। জয় আমির? প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার, বিরক্ত হলো। 2 বছর ভার্সিটিতে পড়ছো, এবার কি বলবে জয় আমিরকেও চেনো না? ভার্সিটির ছাত্রলীগের সম্পাদককে চেনো না? কাউন্সিলরের ছেলে হামজা পাটোয়ারিকে চেনো? জি, চিনি। আর জয়কে? হামজার ফুফাতো ভাই, জয় আমির। ও আচ্ছা। একটু দ্বিধান্বিত দেখালো অন্তুকে। তানিয়া জয়ের হুলিয়া বর্ণনা করতে শুরু করলো। 2 বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে, শ্যামলা বর্ণের লম্বা করে। থুতুনির কাছে একটা তিল আছে, গলায় চেইন, তাতে যে লেটার লেখা। ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট। অন্তু সেসব শুনতে ইচ্ছে করছিল না। বুঝলো যে তাকে সিগারেটে টান দিতে বলেছিল সেই জয়। আর শুনতে চাইল না এই বিশদ বর্ণনা। দ্রুত মাথা নাড়ালো। জি, এবার চিনেছি। কি করেছে ওরা তোমার সঙ্গে? এমনভাবে কথাটা বলল তানিয়া যেন কোনো বিশেষ গোপন রহস্যের ব্যাপারে খোঁজ করছে। অন্তু বলল, বিশেষ কিছু নয়, র‍্যাগ দিয়েছিল। এবার তানিয়া আরও সতর্ক হয়ে উঠল। আরে, লজ্জা পাচ্ছ কেন?
আমি কাউকে কিচ্ছু বলবো না। এসব হতেই থাকে। বলো কি করেছে ওরা তোমার সঙ্গে? অন্তু অবাক হলো। আশ্চর্য, লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে? বললাম তো, সাধারণ র‍্যাগ দিয়েছে। আর কী সব হয়ে থাকে। তাচ্ছিল্য করে হেসে উঠল তানিয়া সহ পাশের মেয়েগুলো। তানিয়া মুখ বিকৃত করে বলল, কেন? তুমি বোধহয় জানো না র্যাগিংয়ে মেয়েদের সাথে কি কি করা হতে পারে। জি জানি, তবে আমার সঙ্গে তেমন কিছুই হয়নি। তানিয়া কেমন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। তাই নাকি? যাক, তা যদি সত্যি হয় তো ভালো। কিন্তু তুমি কি করেছো? তোমাদের নিয়ে কানাঘুষা চলছে ভার্সিটিতে। তোমার সাহস বেশি হয়েছে নাকি? কানাঘুষা? কানাঘুষার মতো কিছুই তো হয়নি। আর সাহসের কি আছে এতে? যা আমার পছন্দ নয় তাতে আমি সাফ মানা করে দিয়েছি। তানিয়া চোখ উল্টালো। মেয়ে, তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে। তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘুষার কিছু হয়নি। হয় তুমি পাগল নয়তো বোকা, অথবা দুঃসাহসী বলা যায়। কিন্তু এখানে দুঃসাহস টেকার না। তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে? জয়কে তো দেখছি তাহলে আসলেই চেনো না তুমি। ভার্সিটিতে কি ঘাস কাটতে আসো? খবর বা রুলস কিছুরই জ্ঞান রাখো না নাকি? অন্তর খুব বলতে ইচ্ছে করলো, ঘাস কাটতে যদি নাও আসি তবে সব পঙ্গপালদের খবর রাখতে নিশ্চয়ই আসি না। আসি পড়ালেখার জন্য। তা শেষ করেই ফিরে যাই। চেপে গেল, শঙ্কিত হয়ে উঠেছে ইতিমধ্যেই ভেতরটা। ভয়টুকু সে চাপল ভেতরে। কিসের খবর রাখার কথা বলছেন? মেয়েগুলো একে অপরের দিকে তাকালো। একটু তাচ্ছিল্যে হাসল সকলে। তানিয়া বলল, এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে। তোমরা তখন অ্যাডমিশন নাওনি। জয় তখন সেকেন্ড ইয়ারে ছিল বোধহয়। একটা মেয়ে হলের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানা নেই, কিন্তু একটা কথা পরিষ্কার, জয় এক অভিশাপ। আবার ভালো। আবার ভালো কেন? রাজনীতির চাল বোঝো না? সমাজসেবার কাজবাজ করে দুই ভাই মিলে। পুরো ছাত্র সংগঠনের বেশ ভালোই যোগান দেয় দুজন। ত্রাণ, চিকিৎসা, স্বাস্থ্য, দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের। এরিয়ার লোকের মনোযোগ কেড়েছে নিজের নেতৃত্বের জেরে, অথচ বখাটেপনা ছাড়তে পারেনি। তবে সেটার কোনো প্রমাণ থাকে না, বুঝলে তুমি? অদ্ভুত একটা ছোট্ট শ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আমাদের ছুটির মধ্যে কি হয়েছিল ভার্সিটিতে? তানিয়া চারদিকে ভালোভাবে তাকালো কয়েকবার। বেশ কিছুক্ষণ চুপ রইল। এরপর নিচু আওয়াজে বলল, শোনো, তুমি এখনো ছোট। এত বোকার মতো চলবে না। পরিস্থিতি বুঝে চলতে হয়, নয়তো মারা পড়বে। একটু থেমে বলল, হামজার বাপ এলাকার কাউন্সিলর, তা তো জানোই। আর হামজা রাজনৈতিক নেতাকর্মী। আমাদের কমন রুমের আয়া সালমা খালাকে তো চেনো? জি চিনি। ওনার বাড়ি হামজাদের ক্লাবের পাশে। ওনার ছোট ছেলেটার হঠাৎই কি থেকে যেন আঘাত পেয়ে কি হলো, পায়ে ক্যান্সার হলো। এরপর নাকি খালা বাড়ির জায়গা অর্ধেক দাম দিয়ে পাওয়ার দলিল করে এক হিন্দুর কাছে বন্ধক রেখেছিল। বলা চলে বিক্রি করেছিল। তবে শর্ত ছিল খালার নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করলে জায়গা ফেরত পাবে, যেহেতু বসত বাড়ি। কিন্তু চিকিৎসা করেও সেই ছেলে বাঁচেনি আর। 1 বছরের সময় ছিল, খালা সেই সময় টাকা পরিশোধ করতে পারেননি। তার উপর প্রতি মাসের করা সুদের টাকা জমে পুরো জমির দাম উসুল হয়ে গিয়েছিল ওই লোকের। ওই লোক এরপর জায়গাটা খালাকে না জানিয়ে অন্য কারো কাছে বেচে দিয়েছিল। তারা এসে তাগাদা দিতে থাকলো বাড়ি খালি করার জন্য। খালার সময় চেয়ে নিয়েছিল, কিন্তু পরে বিচার সালিশ বোর্ডের কাছে চলে গেল। মানে মেয়র, কাউন্সিলর, এলাকার মাতব্বর, সমাজসেবকরা সব ছিল। সবশেষে নাকি বিশাল ঝামেলা হয়েছিল। পরে হামজার জয় মিলে সালমা খালাকে সময় দিয়েছিল আরও কিছুদিন। তখন খালার বড় ছেলের বউ বাপের বাড়ি জায়গা বিক্রি করে এনে টাকা দিয়েছিলেন কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির কাছে। পরে আর খালা টাকা নিয়ে আসেনি। এরপর বেশ কয়েকবার হামজা ভাই বাড়ি খালি করতে বলেছিল খালাকে।
তারা যায়নি। তাদের যাওয়ার জায়গাই নেই। কয়েকদিন হলো খালার মেয়ে আখিকে পাওয়া যাচ্ছে না। লোকে বলছে এদের মধ্যেই কেউ হয়তো আখিকে তুলে নিয়ে গেছে। জানা নেই মেয়েটার সঙ্গে কি হয়েছে, কি হালে আছে। ভার্সিটির ক্যাম্পাস থেকে বেরিয়েও বুকের ভেতরে ডিপ ডিপ আন্দোলন চলছে। আওয়াজটা খুব কানে বাজছে। পিকআপের নিচে মুখটা ঘেমে উঠছে। পানি পিপাসা বোধ করল অন্তু। সে কি কোনো ভয়ানক পরিণতির আভাস পেল আজ? আখি মেয়েটাকে কখনো দেখেনি, তবু হৃদযন্ত্রটা খুব লাফাচ্ছে। আচ্ছা, আখি কোথায়? পাওয়া যাচ্ছে না কেন ওকে? এরপর দুদিন আর ভার্সিটিতে যায়নি অন্তু। তার সাহসে জুটছে না। সেদিন জয়ের সম্মুখে দাঁড়িয়ে ভয় হয়নি, অথচ আজ দুদিন বুকে ভারী শঙ্কা চেপে আছে। আখি মেয়েটাকে সে কখনো দেখেনি, নাম ছাড়া কিছু জানাও নেই। তবু আজ দুটো দিন ঘরে বন্দি হয়ে ওই অপরিচিতা মেয়েটার জন্য পরাণ দাপায়। নিজের পরিণতি সম্বন্ধে মাথায় চেপে বসে অকল্পিত এক ভয়। বাড়ির দরজায় ধাক্কা পড়ল। অলস ভঙ্গিতে উঠে গিয়ে দরজা খুলে দিল সে। মার্জিয়া ভেতরে ঢুকে হাতের ব্যাগটা ধপ করে মেঝেতে রাখল। অন্তু বলল, কি হয়েছে ভাবি? ভাই আনতে যায়নি? মার্জিয়া জবাব দিল না। অন্তু আবার বলল, আপনি বোরকা খুলে আসুন, আমি খাবার আনছি, একসাথে খাই। মার্জিয়া খ্যাক খ্যাক করে উঠল। এই, নাটক করবে না তো, সহ্য হচ্ছে না গায়ে অন্তু। অন্তু স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে, গায়ে একটু ঠান্ডা পানি ঢেলে আসুন, ভালো লাগবে। ছ্যাঁত করে উঠল মার্জিয়া। তোমার মতো ডাইনির মুখে এর চেয়ে ভালো পরামর্শ শোনার আশাই রাখি না। কথাই বলো গা জ্বালানো সব। কি হয়েছে, ক্ষেপে আছেন কেন? কার রাগ আমার উপর দেখাচ্ছেন? তোমার মতো মাতারি ননদ থাকতে রাগ আর কার উপর হবে? অন্তুর কণ্ঠস্বর দৃঢ় হয়ে উঠল। মুখ সংযত করুন আপনার। আপনি জানেন বেশিক্ষণ আমি আপনার অহেতুক কথাবার্তা নিতে পারবো না। কি করবা তুমি? আমার বোনের সংসার যেভাবে খাইতে লাগছো তোমরা, আমারও তারাবা এইখান থেকে। অন্তু কপাল জড়িয়ে তাকালো ভাবির দিকে। তেমন কোনো কথা ওঠেনি, সেটা আপনিও জানেন। আপনি সাধারণ বিষয়কে নিজের ভেতরের জটিলতা দিয়ে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। রাবেয়া জোহরের নামাজে বসেছিলেন। দ্রুত সালাম ফিরিয়ে উঠে এলেন। কি হইছে মার্জিয়া? কি সব কথা এইসব? মুখ ঝামটা মারল মার্জিয়া। শখ আমার খুব যে, তাই। অন্তু বলল, ভনিতা না করে বলুন, আমি কি করেছি? আপনার শখ পরেও মেটাতে পারবেন। মুখ বিকৃত করল মার্জিয়া। জানো না তুমি, আমার বোনের সংসার তোমাদের জন্য যদি ভেঙেই যায়, তখন দেখবা আমি তোমারেও এই বাড়িতে শান্তিতে থাকতে দিব না। কেমন হির হির কইরা টাইনা বের কইরা দিই, তারপর দেখবা। রাবেয়া গর্জে উঠলেন। এবার মৃদু স্বরে বললেন, আমার মেয়েকে বের করা বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে নাই এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবা। এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। কি হইছে তা বলবা না? না, তা তো জানাই নাই তোমার। এত রহস্য করো কেন? হ্যাঁ। মার্জিয়া চিটপিট করে উঠল। বলতে পারলে তো হতোই। বলতে পারি না তো আম্মা, আর না সইতে পারি। আমার বোনের ঘর ভাঙলে আপনার মেয়েকে দেখি এই বাড়িতে কে রাখে? অন্তিক বাড়িতে ঢুকল। কি ব্যাপার, কিসের চেঁচামেচি চলছে? রাবেয়া গর্জে উঠে বললেন, আমার মেয়েকে বের করার বা রাখার তুমি কে? আমার মেয়ের বাপ মা মরে যায়নি এখনো, যে তুমি আমার মেয়েকে বাড়ি থেকে বের করবে। আমার মেয়েকে তাড়াবা? তার আগে আমি বের করতে পারবো না তোমায়? এখনো বেঁচে আছে আমার মেয়ের বাপ। মার্জিয়া কি কয় কিছুই বুঝি না। এমন অশান্তি কয়দিন দেখা যায়? কত কি হয়, কিসের কথা কয়, কিছুই কথাই বুঝি না। তোর বাপের কানে গেলে ভালো হইতো বিষয়টা। মার্জিয়া স্বামীর দিকে তাকালো। অন্তিক চোখ ফিরিয়ে চুপচাপ রুমে চলে যায়। বোন, স্ত্রী অথবা মা কাউকেই একটা শব্দও বলল না। অন্তু ঘৃণিত চোখে চেয়ে রইল বড় ভাইয়ের চলে যাওয়ার পানে।
একরাশ ভাঙাচোরা যন্ত্রণা আর ঘেন্না বোধহয় জড়িয়ে এলো বুকটায়। তরতরে যুবক অন্তিকের এক অপরূষ হয়ে ওঠার গল্পটা অস্পষ্ট তার কাছে। এভাবেই কতগুলো বছর কাটছে এই বাড়িতে। অন্তিক শুধুমাত্র একটা দেহ, যে গোটাটাই মানসিক অস্তিত্ব ও বিবেকবোধ মুক্ত। সে বহুদিন ভাইয়ের সাথে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা বলে না, হাসে না, একসাথে খায় না। এক অপরিকল্পিত অনীহা এবং বিতৃষ্ণা জেগেছে সবকিছু বুঝে নির্বিকার থাকা অন্তিকের উপর। মার্জিয়া অকারণেই চিৎকার চেঁচামেচি করে। কেন করে, কী সব বলে, কিছুই বোধগম্য হয় না। আর না অন্তিক কিছু বলে। শিক্ষিত তরতরে যুবক অন্তিক, যার পড়ালেখা, সামাজিক সক্রিয়তা, মেধা, কথাবার্তা, হাসি একসময় সমাজে আলোচিত বিষয় ছিল। আমজাদ মাস্টারের যোগ্য ছেলে থেকে অযোগ্য, বিবেকহীন, মূর্খ কাপুরুষের জন্মটা কবে হলো, গোটাটাই রহস্য। ঠিক তেমনি মার্জিয়ার আচরণও। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। একটু আগে যে অল্প খিদে পেয়েছিল তা এখন আর অনুভব হচ্ছে না অন্তুর। আস্তে করে নিজের ঘরে চলে গেল। পেছনে রাবেয়া বেগমের ফোপানোর আওয়াজ পেল। ফিরেও তাকালো না। অবলা মা তার আব্বু বাসায় নেই, পঞ্চগড় গেছেন। আজ ফেরার কথা ছিল, হয়তো ফিরবেন না। অন্তু পড়ার টেবিলে বসল, অথচ মাথায় আব্বু আর অন্তিকের কথাই ঘুরছিল। বই বন্ধ করে টেবিলে মাথা এলিয়ে দিল। অস্থির লাগছে ভেতরটায়। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর যুবক হিসেবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা একজন বাঙালি সংসারী নারী। ওনার বিপরীতেই আমজাদ সাহেবের গুণগুলোতে দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট, যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল। খুনসুটি, মারামারি, ঝামেলা শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তিও কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল, আর সবচেয়ে বেশি জিদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মান বোধের জন্য মাঝে মধ্যে এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টার মশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেব হাই স্কুলের এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের করেছিল এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে, কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলে গেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে। শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্রতার। অন্তু বলেছিল, ভাইয়া, তুই যে আত্মসম্মানের বড়াই এখনো করছিস, তা কিন্তু খুইয়ে তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা ক্যারিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মানবোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না প্রাণের আব্বু, আর না অন্তু। কারোর সঙ্গে কথা নেই। কি করছে, কি হচ্ছে, সবটাতে নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্র্যাক ব্রাঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানেই পরিচয় হয়েছিল তাসিনের সাথে। তাসিন ওর প্রেমে পড়ল।
বাড়ির লোকেদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান, ভোলাভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু, সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল, তাসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাসিনের বিয়ে দিল, অথচ এখন কেন তাদের সংসারে অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে, আর এটাকেই কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাসিন বিথিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেটের কাছে যেতেই আব্বুর সাথে দেখা হলো। সারা রাতের যাত্রায় সকালে বাড়ি ফিরলেন আমজাদ সাহেব। অন্তুর চোখ মুখ খেলনা পাওয়া বাচ্চার মতো উদ্ভাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু, খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোয়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগেই অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল? বলনি কিন্তু এখনো আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে এসব সাংসারিক বিষয় মাথায় আনলে। মন দিয়ে পড়। অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ালো, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো, এ কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে। এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ের উপর পা তুলে। পাশেই হামজা, দুজনের পরনেই সাদা পাঞ্জাবি। বসে বসে ঠ্যাং দুলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝের সময়টা, শাল জড়ানো গায়ে। দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাবসুলভ গম্ভীর মুখে বসে আছে। জয় এদিক ওদিক তাকাচ্ছে, স্থির থাকার স্বভাব নেই। শঙ্কিত বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকল অন্তু। জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা কোনো মেয়ে শোয়ানো দেহ মাঠের ঘাসের উপর পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কা একটু পিছিয়ে এলো অন্তু। মেয়েটা কি আঁখি? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। সালমা খালার মেয়েটা এত সুন্দর? অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি। ঘন চোখের পাপড়ি যেন এখনই জাপটে উঠবে। সেই সুন্দর মুখখানা বিবর্ণ খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে, কালশিটে রং ধারণ করেছে। গাছি গাছি চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে, বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড়টুকুর নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্নদেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। তখন কেউ ধমকে উঠল অন্তুকে, পেছনে সরে দাঁড়ান, এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিন্যস্ত ভাষা ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালচে খয়েরি ইনশার্টে একটা ফর্সা মতো পুরুষ অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে গিয়ে লাশের মাথার কাছে বসল। ইন্সপেক্টর রশিদ ডাকল তাকে। মুস্তাকিন, আপনার ফোন বাজছে। মুস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে।
আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না। আমজাদ সাহেব কাঁদতে শেখাননি। কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগলো না। অন্তু নেকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। আর একটু দূরে এসে মুখের নেকাবটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল বের করে পানির ছিটা দিল চোখে মুখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে। আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়ছো কেন তুমি অন্তু? তুমি তো এমন নও। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধহয় আবার ভরে উঠেছে। নিজের উপর রেগে উঠল অন্তু। কি মুসিবত! এভাবে ভেঙে পড়লে জীবনকে মোকাবেলা করবে কি করে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তুও তো মেয়ে। জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধরে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকালো তার উপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কে করেছে এসব? জয়? হামজা? তাদের কথাই প্রথমে মাথায় এলো অন্তুর, কিন্তু তা উচিত নয়। অন্তুর টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবৎ ওই দুটো নামে আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিন তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য, যেই রহস্যটা এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হলো মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকল। সোহেল একদৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে। তার চোখে পানি নেই। সে শুধু তাকিয়েই আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে? সোহেল আনমনে ছিল। একটু ঝাড়া মারল যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কি কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর স্যাটারিংয়ের কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গিয়েছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেয়ে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ালো। না না, হুমকি দেবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ালো। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এইসব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি নাই বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘ্যাপলা বিষয়টায়, আবার সহজও বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে হয়তো।
অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা? মেয়েটা গণধর্ষণের শিকার এবং ধর্ষণটা অপ্রকৃতস্থ কারো দ্বারাই সংঘটিত হয়েছে। আখির দেহ তাই বলছে। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করল, আখি কবে থেকে নিখোঁজ ছিল? চাঁদনি ঘরমাক্ত মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি এসেছে। টেস্ট পরীক্ষা চলছিল এসএসসির। বিকেলে বাইরে বের হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে এসেছে স্যার। মুস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে ডাকল, এদিকে আসুন। জি স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ালো। আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে যাচ্ছে, খুব জিদ ধরে আছে। কোনোভাবেই তারা লাশ কাটাছেঁড়া করতে দিতে রাজি নয়। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল। আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একটা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। প্রফেসর এগিয়ে এলেন মুস্তাকিনের দিকে। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল। সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অব থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন। কি যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত। কারা এসব করছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসরের কথায় অনিচ্ছাকৃত হুহা ঘাড় নাড়াতে থাকল। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করল। জয় কোনো মতে ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসল অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করেই বলল, লোকে আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসল। আপনি তুলছেন না আঙুল? আমি আমজনতার থেকে খানিকটা আলাদা। বলা চলে নিজের পেশার খাতিরে। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মুস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করে। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর পরিবেশে অভিশাপের কালশিটে ধোয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের, আপনার চাকরি ধরেন আমি রক্ষা করব, তাইলে আঙুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরের হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে জড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার কনফিডেন্স, কোনটা ধরব? হামজা প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথা এলো। আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে। তাহলে এখানে লাশ ফেলে রাখা হয়েছিল ঠিক কখন, সেই ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল। তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখনও আমি ঘুমেছিলাম। ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই আমারে জাগায়া নিয়ে আসছে, আমিও ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করল, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ালো। হুম, এক বাড়িতে, এক ঘরে থাকতাম। লোক বদনাম করবে তার জন্যই থাকা হয় না। বদনাম তো আর কম নাই এমনিতেই। হেসে ফেলল মুস্তাকিন। পরে নিজেকে সামলে বলল, লাশ এক্স্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের, সেটা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মেন প্রাঙ্গণের পেছন দিকটা, নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত অতটাও নেই।
দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়। রাতে একদম শুনশান, ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পারেনি ওটা লাশ, কোনো মতে ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকেই শুনেছে সে। মুস্তাকিন দেখল পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে, রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। মুস্তাকিন কথাটা দ্বারা কিছু নির্দেশ করল। জয় চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচালো ওড়নার মতো করে। হেসে বলল, রাতে ঘুমানোর অভ্যেস এমনিতেও নেই আমার। ঘুম আসলে সকালে হয়নি বললেই ঠিক হতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিনও বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করছিল না, কষ্ট হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই। কার বাল লাড়তেছি বসে, মানুষ তো মরবেই। এই অবধারিত বিষয়ে এইসব ঢং কি মনে ধনে কোথাও সয়? তবুও সওয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। ফাক অফ দিস ইন্ট্রোডাকশন। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? জয় চাদরটা গলা থেকে হাতের কবজিতে জড়াতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না তা লোকে জানে, আর তা কি আমি জানার আগেই? আমি জানছি, এরপর লোকেরে জানাইছি, তখন নীলক জানছে। মুস্তাকিন কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে জয়কে জিজ্ঞেস করে, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখব? উহু। এই কেসের সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে, যেহেতু মেয়েটা মরে গেছে। এত তাড়াতাড়ি মরে কী লাভ? মরব এইরকম কোনো কেসের দায়ী, তবে একটু বয়সকালে। এখনও বিয়ে শাদি করি নাই। বিশেষত বাসরটা, এখন মরাটা ঠিক না। এটা থেকে বাদ রাখেন আমায়। মোস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে, আপনি আসলেও পারেন। হামজা পাঞ্জাবির হাতার বোতাম খুলে তা কনুয়ে গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বা যাবে। আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছন ফিরে দেখল হামজাকে। পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারটায়। মুখে চাপদাড়ি, পুরো ঠোঁটের উপর ঘন গোঁফ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে জয়। জয় তাকিয়ে আছে একটা বোরকা পরা মেয়ের দিকে। মেয়েটির সাথে মুস্তাকিন ধাক্কা খেয়েছিল। মেয়েটা অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। মর্গ থেকে লোক এসেছে।